শুভ সকাল। আমি ডাক্তার তুষার মাহমুদ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতনে। প্রতিবারের মতো আমরা আজকে একটা স্বাস্থ্যের খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো এবং আজকে আমরা কথা বলবো পিত্তথলির বিভিন্ন জটিলতা এবং এর প্রতিকার বিষয়ে। এই বিষয়ে আমাদের সাথে কথা বলতে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মেজর এস.কে ফিরোজ কবির স্যার। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আপনি ভালো আছেন? আছি স্যার। স্যার, আমরা তো বিভিন্ন সময় এই যে পিত্তথলির পাথর বা গল ব্লাডার স্টোন এটাই বিষয়ে জানি, কিন্তু পিত্তথলির তো আরও অনেক রোগ হতে পারে এবং এই বিষয়ে কোনো রকম সমস্যা হলে মানুষজন আসলে আতঙ্কিত হয়ে যায়, কোথায় যাবে, কার কাছে পরামর্শটা নিবে। সে বিষয়ে যদি একটু বলেন যে পাথর ছাড়াও গল ব্লাডারের প্রয়োজনীয়তাটা কি আমাদের, এবং এর কোনো রোগ হলে আসলে কি করা উচিত একজনের। আচ্ছা, একটা জিনিস হচ্ছে আমরা পিত্তথলিটা আমাদের শরীরের জন্য একটি উপকারী অর্গান। এর ভিতরে পিত্তরস জমা থাকে, মানে লিভার থেকে পিত্তরস এসে পিত্তথলির মধ্যে জমা থাকে। আমরা যখন ফ্যাটি ফুড খাই তখন ওই গল ব্লাডার যেটা পিত্তথলিটা কুঁচকে যায়, কন্ট্রাক্ট করলে এই পিত্তরসটা পিত্তনালী দিয়ে আমাদের খাদ্যনালীতে চলে আসে। এবং এটা কিন্তু আমাদের জন্য জরুরি, এই জন্য যে আমাদের এই পিত্তরসটা কিন্তু আমাদের এই যে ফ্যাটি ফুডটাকে ডাইজেস্ট করার জন্য দরকার। এখন হচ্ছে যে তাহলে তো আমরা অনেক সময় পিত্তথলি ফেলে দিই, তখন রুগীরা কী করবে? তখনও একটা অল্টারনেটিভ অবস্থা শরীর তৈরি করে নেয় যাতে ওই পিত্তরসটা যাতে আমাদের খাদ্যনালীর মধ্যে চলে আসে। তো পিত্তথলির অনেক ধরনের উপসর্গ আছে। কারো কারো পাথর থাকা অবস্থায় কিছু সিমটম তার থাকতে পারে, আবার কারো কাছে কোনো পাথর নাই কিন্তু তার এই জাতীয় সিমটম থাকতে পারে। তারপর অনেক সময় আছে পিত্তথলিতে ইনফেকশন হয়, আমরা যেটাকে বলি ইনফ্লামেশন। আবার পিত্তথলির ভিতরে খাদ্যনালী থেকে কোনো ওয়ার্ম, যে কৃমি ঢুকে যেতে পারে। আচ্ছা। তো এই এবং সবচেয়ে খারাপ জিনিস, পিত্তথলিতে ক্যান্সার হতে পারে। তো এই 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 জিনিসগুলো যদি আমরা মাথায় রাখি তখন আমরা বুঝতে পারবো যে পিত্তথলি আসলে ছোট জায়গা, সিমটম খুবই কম, আবার যাদের হয় তাদের খুবই বেশি। আবার যদি কোনো কারণে এটা যদি ক্যান্সারে রূপান্তরিত হয় তখন কিন্তু মানে জীবন মৃত্যুর একটা সন্ধিক্ষণ চলে আসে, কারণ পিত্তথলিটা একদম লিভারের নিচে থাকে। আমরা বলি যে লিভারের ভিতরে ঢুকানো। সুতরাং পিত্তথলিতে কোনো সমস্যা হলে এর প্রতিকার করতেই হবে। আমি স্যার মানে এর সাথে আরেকটু যোগ করতে চাই, পিত্তথলির বিষয়ে কথা বললেন, পিত্তনালীতেও তো আলাদা মতো ক্যান্সার, ওই বিষয়েও যদি একটু। আমি পিত্তথলির সাথে পিত্তনালীর একটা ছোট্ট একটা কানেকশন আছে, আমরা বলি সিস্টিক ডাক্ট। আর পিত্তনালীকে আমরা ইংরেজিতে বলি কমন বাইল ডাক্ট। আমাদের শরীর থেকে দুইটা ডাক্ট এসে, রাইট এবং লেফট হেপাটিক ডাক্ট এসে, কমন হেপাটিক ডাক্ট, তারপর সিস্টিক ডাক্ট মিলে পিত্তনালী। পিত্তনালী আমাদের জন্য খুবই জরুরি একটা জিনিস। এবং আমরা যারা অপারেশন করি তারা যদি কোনো কারণে পিত্তনালীতে ইনজুরি করে বা কোনো কারণে কোনো সমস্যা করে তাহলে কিন্তু পিত্তনালীটা ইনজুরি হয়ে যাবে এবং সেটা বড় সমস্যা অনেক। আর পিত্তনালীটার ভিতরে আমরা এই পিত্তরসটা চলে যায় এবং এইখানে পিত্তনালী যেখানে শেষ হয় সেখানে কিন্তু প্যাঙ্ক্রিয়াসের একটা অংশ এসে, প্যাঙ্ক্রিয়াসে একটা নালী এসে ওপেন করে। তো এইটা হচ্ছে আমাদের খাদ্যনালীর ভিতরে গিয়ে ওপেন করে। তো পিত্তনালীরও কিছু সমস্যা হতে পারে, যেমন পিত্তনালীর ভিতরে পাথর তৈরি হতে পারে, গলব্লাডার থেকে পাথরটা পিত্তনালীর ভিতরে গিয়ে বসে থাকতে পারে, সেটা একটা পদ্ধতি। আবার পিত্তনালী নিজে থেকেই পাথর তৈরি করতে পারে। এখন স্যার মানে যে পাথরের কথা বলছেন, এখন আরেকটা প্রবলেমও খুব মানে ঘন ঘনই দেখা যায় যে পলিপ, মানে পিত্তথলিতে পলিপের একটা জিনিস, এই বিষয়ে একটু বলবেন কি? পিত্তথলিতে আসলে পিত্তথলির ভিতরে যে মিউকোসা থাকে, যে ঝিল্লিটা থাকে, সেখান থেকে ছোট ছোট পলিপ হতে। পলিপ কিন্তু এক ধরনের টিউমার, আমরা যদি লোকাল ল্যাঙ্গুয়েজে বলি এটা টিউমার। তো আমরা জেনারেলি পিত্তথলির পলিপটা এখন খুব বেশি পাচ্ছি, কারণ হচ্ছে যে আমাদের আল্ট্রাসাউন্ড যে এই পরীক্ষাগুলো অনেক বেশি ইমপ্রুভ করেছে, অনেক ভালো হয়েছে। তো পলিপের জন্য অ্যাকচুয়ালি আমরা প্রথমেই রুগী কোনো ভয় দেখাই না বা কোনো কিছু করার দরকার নেই, আমরা ওয়েট করতে পারি। যেমন পলিপের সাইজ যেটা আছে, যেমন অনেকের একটাই মাত্র পলিপ আছে, এটা হয়তো 5, 6, 7 মিলিমিটার, খুবই ছোট। কিন্তু যদি এমন হয় যে পলিপটা বাড়তেছে, বড় হচ্ছে, অথবা প্রথমেই আমরা পেলাম যে এটা 1 সেন্টিমিটারের বেশি, তখন আমরা বলি যে এটাকে অপারেশন করা উচিত। কারণ পলিপ কিন্তু একটা প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন, ক্যান্সার হওয়ার আগের একটা অবস্থা। বাট এটা যাদের হবে যে তার পলিপটা অনেক বড় আছে অথবা এটা প্রতি বছর বাড়তেছে, তখন কিন্তু পিত্তথলি পলিপটা অবশ্যই অপারেশন করতে হবে। অবশ্যই আপনি পাথর অপারেশন করেন বা না করেন, পলিপ থাকলে কিন্তু আপনাকে ফলো আপ করতে হবে এবং অপারেশন করতে হবে। ওকে, মানে ফলো আপে থাকতেই হবে। এটা এটাকেই বলছি আপনারা প্রিভেনশন, মানে আমরা হচ্ছে গিয়ে এটা করলে আমাদের এইটা বাড়তি যে ক্যান্সারে রূপান্তরিত হতে পারে, তো সেখান থেকে প্রিভেনশন। খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস জানলাম স্যার, যে আমরা প্রিভেনশনের জন্য আর্লি এই যে রেগুলার মনিটর করতে হবে আমাদের গল ব্লাডারের কি অবস্থা সেটা। গল ব্লাডারে আরেকটা সাধারণ মানুষের একটা ধারণা আছে, গল ব্লাডারে পাথর হওয়া মানে লিভারের ঝুঁকিতে চলে যাওয়া।
এই ধারণা সম্পর্কে মানে ধারণাটা কি ঠিক কিনা এটা? এখানে একটা জিনিস বলি যে গলব্লাডারে পাথর হলে গলব্লাডারে যখন সিমটম দেয়, যখন তার সিমটম বিয়ে আসে, তখন তো সে লিভারের সাথেই আসে একেবারে। তো গলব্লাডারে জেনারেলি ইনফেকশন হয় বা ইনফ্লামেশন হয়, পাথর হইতে পারে। তো এখানে যখন ইনফ্লামেশন হয় তখন তার লিভারও কিছুটা এফেক্ট করে। যেমন আমরা এই জন্য লিভার এনজাইমটা পরীক্ষা করি, যাদের গলব্লাডারে ইনফেকশন থাকে বা পাথর থাকে, লিভার এনজাইমটা আমরা দেখি যে লিভার এনজাইম ঠিক আছে কিনা। বাট গলব্লাডার ইনফেকশন থেকে লিভারে যাওয়ার সম্ভাবনা কম। কিন্তু যদি ওই ক্যান্সার যেটা বললাম, যদি ক্যান্সার হয় তখন তো লিভারে একদম সাথে লাগানো, এবং এই ক্যান্সারটা খুব তাড়াতাড়ি ছড়ায় যায় লিভারের মধ্যে। কিন্তু গলব্লাডারের নিজস্ব রোগ থেকে লিভারে যাওয়ার সম্ভাবনা খুবই কম। স্যার, তার মানে আমাদের লিভারের প্রোটেকশনের জন্য গলব্লাডারকে নিয়মিত পরীক্ষা করা লাগবে, উচিত। এবং যদি কারো গলব্লাডার পাথর থাকে, আমরা তো এই উপসর্গ কিভাবে একজনের আসতে পারে এবং কোনো কিছু করলে এটা প্রিভেন্ট করা সম্ভব কিনা এই বিষয়ে যদি। আচ্ছা, প্রথম এই গলব্লাডারের পেইনটা, প্রথম উপসর্গ আমি বলবো যে ব্যথা। এটা অনেকের আস্তে আস্তে অল্প থাকতে পারে, ক্রনিক খাবার পরে হলো বা খাবার পরে আগে পরে এরকম হতে পারে। খাবার পরে জেনারেলি বেশি হয়। আর ব্যথাটা তীব্র হতে পারে, তীব্র ব্যথা নিয়ে রুগী একদম বুকের মাঝখানে ধরে হয়তো হাসপাতালে চলে আসলো। অনেক সময় কনফিউজ করে যে এটার সাথে কি হার্টের কোনো সমস্যা আছে কিনা, জেনারেল পাবলিক বা যারা আছে তারা অনেক সময় আমাদের রুগীরা কার্ডিওলজিস্টের কাছে চলে যায়, বুকের তীব্র ব্যথা, ইভেন কি সিসিউতে ভর্তি হয়ে যায়, এত তীব্র ব্যথা নিয়ে আসে। তো যখন পরীক্ষা করা হয় তখন দেখা যায় যে হার্ট ভালো আছে, কিন্তু তার পিত্তথলির ভিতরে পাথর আছে। তো পাথরের মধ্যে আমরা বলি কলিসিস্টাইটিস, পাথর আছে এবং তীব্র ব্যথা নিয়ে আসে। এইটা এক নম্বর কথা। নাম্বার 2 অনেক সময় রুগীরা আমাদের কাছে আসে যে খাবার পরে বমি হচ্ছে বা বমি ভাব হচ্ছে, খাবার খেলে অল্প খেলেই পেট ভরা ভরা মনে হচ্ছে। আর যে অনেক সময় ব্যথাটা সামনে থেকে পিছন দিকে চলে যায়, এটা একটা কমন সিম্পটম, পিছন দিকে চলে যায়। আর পিত্তথলির ভিতরে পাথর যদি কোনো কারণে পিত্তনালীতে চলে যায়, তাহলে অনেক সময় পেশেন্ট আমাদের কাছে জন্ডিস নিয়ে আসতে পারে। অনেক জন্ডিস, শরীর চুলকায়, এই যে পেশেন্ট আমাদের কাছে চলে আসতে পারে। আর এই পাথর যদি প্যাঙ্ক্রিয়াস পর্যন্ত চলে যেতে পারে, প্যাঙ্ক্রিয়াটিক ডাক যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, তখন আবার প্যাঙ্ক্রিয়াটিস নিয়েও আমাদের কাছে চলে আসতে পারে। প্যানক্রিয়াটাইটিস হলেও তো ওই ব্যথাটাই উপসর্গ। হ্যাঁ, ব্যথার উপসর্গ, রাইট। এছাড়া অন্য কোনো সমস্যা যদি হয়, মানুষের যে ধারণাটা যে ডান হাতের দিকে যদি ব্যথা যায় তার মানে এটা আমার গলব্লাডারের স্টোন, বাম হাতের দিকে ব্যথা গেলে এটা আমার হার্টের প্রবলেম, এইরকম একটা ভুল ধারণা থেকে অনেকে কিন্তু মিসডায়াগনোসিসও হয় যে সময়ের গলব্লাডারের ব্যথাটা আসলে ওই সময় করতে পারলে হয়তো ভালো হতো। এই জায়গাতে আরেকটা কনফিউশনের কথা নিয়ে আমি আসবো স্যার, যে গলব্লাডারের স্টোন হলে মানুষ ধারণা করে যে আমার তখনই ব্যথাটা উঠলেই তো আসলে যায়, আমি তো বুঝতে পারি না যে আমার ভিতরে এতগুলি পাথর হয়ে যাচ্ছে। তো অনেক সময় দেখা যায় আমার 20-25টা পাথর হয়েছে, সেরকম রোগী আসলো, আমার কবে হলো আমি তো বুঝিই নাই কেন। এখনই অপারেশন করে ফেলতে হবে নাকি সময় অনুযায়ী অপারেশন করতে হবে স্যার? এখানে দুটো জিনিস বলি, এখানে দুইটা মত আছে। একটা যে পাথর থাকলে পরে, আমি যেটা বলি যে পাথর থাকতে পারে আপনি আপনার সময় মতো সময় সুযোগ করে অপারেশন করে ফেলবেন। আর যদি পাথরের সাথে ইনফেকশন নিয়ে আসে, তখন আমরা যেটা বলি, ঠিক আছে আপনার ইনফেকশনটা আমরা কমিয়ে দিলাম, ওষুধ দিলাম, কমলো, পরে আপনি প্ল্যান করে অপারেশন করেন। এখনই অপারেশন করতে হবে এরকম জরুরি না। হ্যাঁ, কিন্তু 2-3টা কন্ডিশন আছে, যেমন পাথরটা যদি পিত্তথলির গলার মধ্যে এসে আটকে যায়, তখন এটা বড় হয়ে যায়, তখন আমরা বলি যে এটা এমপায়েমা অথবা মিকুসিল, ভিতরে পানি জমে আছে, পিত্তরসটা জমে আছে, অথবা ভিতরে পুজ হয়ে গেছে। তখন এই সমস্ত ক্ষেত্রে কিন্তু অনেক সময় আপনাকে ইমার্জেন্সি অপারেশন করতে হয়। বাট শুধু পাথর আছে, তার কোনো সিমটম নাই, হঠাৎ একটা পরীক্ষা করতে গিয়ে ধরা পড়লো, তখনই একদম সাথে সাথে অপারেশন করার কোনো দরকার নেই। বাট তাকে যেটা করতে হবে যে সে সময় সুযোগ করে কোনো সিমটম হওয়ার আগেই যেন অপারেশনটা করে ফেলে। আরেকটা গ্রুপ আছে যাদের ডায়াবেটিস আছে আর কি। ডায়াবেটিস রোগীরা কিন্তু অনেক সময় আছে যে তারা পাথরের ব্যথাটা বুঝতে পারে না, ব্যথাটা তাদের কম হয়, যেহেতু তার পেইন সেন্সেশন অনেক সময় কমে যায়। তখন ডায়াবেটিস রোগীর হয় কি অনেক পরে আমাদের কাছে আসে, অথবা অনেকে আছে হয়তো সামান্য ব্যথা আসে, দেখতেছেন আস্তে 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 বাড়তে বাড়তে একটা পরে খারাপ অবস্থায় আমাদের কাছে আসে। এবং আমরা এটাও দেখেছি যে পিত্তথলির পাথর আছে, অনেক আগে ডায়াগনোসিস হয়ে গেছে, ব্যথাও ছিল, ওষুধপত্র খেয়ে খেয়ে ব্যথা কমিয়েছে, এবং আলটিমেটলি আমাদের কাছে যখন আসছে তখন দেখা যায় যে এটা আসলে ক্যান্সারের রূপ নিয়েছে। আমাদের দেশে যেটা হয় স্যার, পরিবারের লোকজন বা আত্মীয় স্বজন, ফ্রেন্ডস
অভিজ্ঞ ডাক্তার দেন প্রফেশনাল ডাক্তার, Professional ডাক্তার। সে হচ্ছে গিয়ে হয়তো বলছে আমার তো 20টা পাথর ছিল, আপনার একটা মাত্র পাথর, এখনই অপারেশন করার কিছু নাই। এরকম আনঅ্যাটেন্ডেন্ট মানে গল ব্লাডারের পাথর থাকলে ক্যান্সারে রূপান্তরিত হতে পারে, তখন অ্যাকচুয়ালি কিছুই করণীয় থাকে না। এটা অ্যাকচুয়ালি মানুষের জানা উচিত যে পিত্তথলির গল ব্লাডারের পাথর বা পলিপ, এটা অবশ্যই একজন বিশেষজ্ঞ সার্জনের সাথে কথা বলে অ্যাকচুয়ালি পদক্ষেপ নেওয়া উচিত। আমি এই জায়গাতেই এই যে সার্জনের কথাটা বলছি এই কারণে যে এটা তো কি স্যার কোনো সময় ওষুধ দিয়ে কোনো কিছুভাবে নিরাময় করা সম্ভব কিনা? না, যদি একবার পাথর হয়ে যায় এটা ওষুধ দিয়ে কখনোই নিরাময় করা যাবে না। তবে কিছু ওষুধ এখন বাজারে আছে যেগুলোকে আমরা বলি যে আমরা দিলে পরে অনেক সময় পাথরের সাইজটা হয়তো একই রকম থাকে, বা ওই যে স্লাজ বলি আমরা, পাথর হওয়ার আগের অবস্থাটা যেমন হচ্ছে বালু বালু আছে, তখন আপনি ওষুধ দিলে হয়তো এটাকে অনেক সময় হয়তো এটা সামনের দিকে নাও হতে পারে। বাট কারো যদি একবার পাথর হয়ে যায়, কোনো ওষুধেই এই পাথরটাকে গলানো যাবে না। ওকে, মানে এটা আমাদের অনেক রোগীদের মধ্যে একটা ধারণা আছে ওষুধ দিয়ে গলিয়ে ফেলবে, না, এটা কখনোই করা যাবে না। আচ্ছা, যেটা হচ্ছে যে পাথর থাকলে পরে আমি বলি যে ঠিক আছে আপনি ফলো আপ করেন, বা আপনার যদি কোনো সিমটম না থাকে আপনি ওয়েট করেন, কিন্তু আপনাকে একটা সময় ডিসিশন নিয়ে এটা করে ফেলতে হবে। যেমন বাচ্চাদের ক্ষেত্রে আমরা ইদানিং কিন্তু অনেক পাথর পাই, আগেও পাওয়া যেত, এখন কিন্তু আরও অনেক বেশি পাওয়া যায়। এখন একটা বাচ্চার ধরেন 10, 11, 12 বছর বয়স, তার পাথর আছে। এই পাথরটা যদি সে 50 বছর পর্যন্ত টেনে যায়, তাহলে তার একটা ভীষণ রিস্ক থাকবে যে এইটা পরবর্তীকালে ক্যান্সার হতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু তাহলে কিন্তু একটা মানে প্রথম কাজ হচ্ছে যদি পাথর থাকে সময় সুযোগ করে অপারেশন করে ফেলা, কারণ ওর তো একটা লম্বা সময় সে পাথর থাকবে। আর আমাদের অ্যাডাল্ট যারা আছে তারা হয়তো কোনো কারণে আমি অন্য চিকিৎসার জন্য গেলাম, আলট্রাসাউন্ড করলাম, তখন দেখলাম যে পাথর আছে। আমি কিন্তু জানি না যে কবে থেকে আমার পাথর আছে, কোনো সিমটম নাই, কোনো কিছুই নাই। তো সেক্ষেত্রে আমার যেমন আগে বলা হতো যে পাথর উইদাউট সিমটম কিছু করার দরকার নেই, বাট এখন যেটা বলা হয় যেহেতু পাথরটা আছে এবং কতদিন পর্যন্ত আছে আমরা জানি না, এটা ফরেন বডির সেন্সেশন থাকে, ঘষা লাগতে লাগতে একটা সময় হয়তো এটা ক্যান্সার হতে পারে। আর পিত্তথলির ক্যান্সারের মর্টালিটি রেট বলতে হবে প্রায় 100%। মানে এটা যখন আমাদের কাছে আসে তখন অ্যাকচুয়ালি আমাদের খুব বেশি কিছু করার থাকে না, হয়তো লিভার রিসেকশন করতে হয় কিংবা আরও খারাপ হতে পারে, কারণ একদম লিভারের সাথে পিত্তথলি লাগানো থাকে। তো সুতরাং পিত্তথলির ক্যান্সারটা অবশ্যই আমাদেরকে খুব সিরিয়াসলি নিতে হবে। ওকে, আমার পিত্তথলির ক্যান্সার নিয়ে একেবারে পরে কথা বলবো, কিন্তু স্যার এই যে পাথর নিয়ে বলছিলেন এবং আপনি বললেন যে পাথর অ্যাসিমটোমেটিক, আমার কোনো ব্যথা নাই, কোনো কিছু নেই, তার মানে পাথর হলেই যে ব্যথা হবে এই ধারণাটা একটা ভুল ধারণা। কারেক্ট। কারণ রেনাল স্টোন বা অন্যান্য জায়গার পাথরগুলি কিন্তু ব্যথার উদ্রেক করে, এটা সবসময় অ্যাসিমটোমেটিকও অনেক সময় থাকতে পারে। এক্ষেত্রে কি একজন মানুষের মানে 40 ঊর্ধ্ব একজন কারো রেকমেন্ডেশন আছে কিনা এটা জাস্ট জানার জন্য যে নিয়মিত মাঝে মাঝে আমার গলব্লাডার স্টোন হলো কিনা এটা পরীক্ষা করে দেখার কোনো প্রয়োজন আছে কিনা, বা কোনো কিছু করলে কি আমার বুঝতে পারবো যে আমার পাথর হওয়ার সম্ভাবনা আছে? আসলে গলব্লাডার স্টোনের জন্য আপনারা যেমন আমরা ওই অন্য ক্ষেত্রে যেমন আমরা একটা আগে থেকে ইনভেস্টিগেশন করি, এটা দরকার নেই। কিন্তু আপনি রুটিন যখন শরীরে চেক আপ করবেন, আপনি 40-এর পরে বা 45-এর পরে আপনি রুটিন যখন শরীর চেক আপ করি আমরা যে কোনোভাবে আপনি গেলে, তখন কিন্তু আপনি একটা আল্ট্রাসাউন্ড করলে কিন্তু আমরা বুঝতে পারি যে তার অন্য কোথাও কোনো সমস্যা আছে কিনা। কারণ আল্ট্রাসাউন্ড এখন সিম্পল সব জায়গায় আছে এবং মোটামুটি ভালোই রিপোর্ট দিচ্ছে আমাদের লোকজন। তো যেটা যে আল্ট্রাসাউন্ড করলে কিন্তু আমি কিন্তু বুঝতে পারতেছি তার পাথর আছে কিনা। সো আপনি যখন অন্যান্য পরীক্ষা করবেন তার সাথে এটা করলেই হবে, এমন না যে এটা কি আমাকে গলব্লাডার পাথর আছে কিনা দেখার খুব দরকার নেই, যেহেতু আপনার সিমটম নাই। বাট পাথর থাকা অবস্থা হয়তো আজকে নাই, কিন্তু একটা সময় কিছুটা সিমটম আপনাকে দিবে এটা। ঠিক আছে, কিন্তু মানে আমি আরেকটা জিনিসও পাই সবসময়, অনেক সময় দেখা যায় যে রোগীদের এই যে গ্যাস্ট্রাইটিসটা বা বমি বমি ভাব আসে, এই সময় কিন্তু অনেকের এটা একটা সিমটম, কমন সিমটম দেখা যায় যে পরীক্ষা করে। কিন্তু আমাদের ক্ষেত্রে অনেকেই দেখা যায় যে এইরকম উপসর্গ নিয়ে একটা মানুষ এন্ডোস্কোপি করে ফেলে আগে, আল্ট্রাসাউন্ডটা পরে করে। তো এই জায়গাতে একটা ইনভেসিভ প্রসিডিউরে যাওয়ার আগে মনে হয় মানে নন ইনভেসিভ আল্ট্রাসাউন্ডটা উপকার দিতে পারে। আমি স্যার এই জায়গাতে আরেকটা জিনিস জানতে চাবো, এই যে গল ব্লাডারের পাথরটা হচ্ছে অনেক সময় আপনি বললেন যে স্লাজ অবস্থায় থাকবে বা ছোট অবস্থায় থাকে, অনেকেই ভাবে যে ছোট পাথর আছে সমস্যা নেই, কিন্তু অনেক সময় দেখা যায় ছোট পাথরটা তো এই যে নালিতে আটকে যাওয়ার ঝুঁকি থাকে, এই বিষয়ে যদি একটু বলেন। পাথরের ব্যাপারে বলি, পাথর আমি যেমন আমার রোগীদের সবসময় বলি যে সাপ সেটা ছোট হোক বড় হোক বিষধর হলে সাংঘাতিক। তো পাথর বড় হলেও এক ধরনের সমস্যা, আবার ছোট হলে এক ধরনের। ছোট হলে যেটা হয় পাথরটা গলব্লাডার থেকে বের হয়ে গিয়ে যদি পিত্তনালীর মধ্যে গিয়ে আটকে যায়, তখন কিন্তু আমাদের কাছে রুগী আমাদের কাছে চলে আসতে পারে যে অবস্থা একটু জন্ডিস নিয়ে আর কি, যে সে জন্ডিস নিয়ে আসলো এবং পাথরটা এখানে আটকে গেলো এবং তার পেইন হবে, জন্ডিস নিয়ে আসবে। আবার এই পাথর যে নিচের দিকে নেমে যায়
তখন ওই যে প্যানক্রিয়াসের কথা বললাম, প্যানক্রিয়াসের ডাকটি আটকে যেতে পারে, তখন কিন্তু আবার প্যানক্রিয়াটাইটিসের হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং এই অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের একটা অন্যতম কারণ গলস্টোন। এবং আমরা কিন্তু এই জন্য ওই পেশেন্টকে বলি যে আপনি যেভাবে ভর্তি হয়েছেন ওই অ্যাডমিশনেই আপনার গলব্লাডার অপারেশন করে ফেলা উচিত, যদি কারো প্যানক্রিয়াটাইটিস ডিউ টু গলস্টোন হয় আর কি। তো পাথর এটা বড় হোক ছোট হোক এটা কিন্তু সাংঘাতিক। হ্যাঁ, সিমটম না থাকা অবস্থায় আপনি ওয়েট করতে পারেন যে আমার সিমটম নয়, আমি ওয়েট করলাম, কিন্তু মানে পাথর ছোট পাথরের কোনো সমস্যা নাই, এটা ঠিক না। আবার এই যে এইটা বললেন স্যার প্যানক্রিয়াস পর্যন্ত চলে গিয়েছে, হ্যাঁ, মানে সবাই ভাবতেছে প্যানক্রিয়াটাইটিসের প্রবলেম আমার কেন গল ব্লাডার এখন কেটে ফেলতে বলছে। এটাও একটা সুন্দর তথ্য আমরা পেলাম যে আমাদের কিন্তু এই পুরো সিস্টেমটার যদি কোনো জায়গাতে সমস্যা থাকে গল ব্লাডার অপারেশন বা এই বিষয়ে গুরুত্ব দিয়ে দেখা উচিত। নিবুত স্যার, ছোট্ট একটি বিরতির পরে আমরা এসে এই বিষয়ে আরো ডিটেলস কথা বলবো। আমরা স্যার বিরতির আগে জানছিলাম যে গল ব্লাডারে বিভিন্ন স্টোন হলে কোন পর্যায়ে কখন আমাদের অপারেশনে যাওয়া উচিত বা কতক্ষণ অপেক্ষা করা যায়। এখন স্যার যদি আমরা অপারেশনের কথা আসি, এই অপারেশনটা প্রত্যেকটা অপারেশনে ঝুঁকিপূর্ণ, এখানে কোনো সন্দেহ নেই, কিন্তু এই অপারেশন নিয়ে মানুষের মধ্যে একটা ভয় থাকে, সেই বিষয়ে যদি একটু বলেন। আচ্ছা, আমরা গল ব্লাডারের পাথর অপারেশন কিন্তু এখন মোটামুটি আমরা 99% ক্ষেত্রেই আমরা ল্যাপারোস্কোপি করি। ল্যাপারোস্কোপি করলে যেটা সুবিধা হচ্ছে ছোট অংশ কেটে মানে ফুটো করে আমরা ক্যামেরার সাহায্যে, যেটাকে আমরা বলি যে রোগীরা বলে যে কম্পিউটারের সাহায্যে, আসলে ল্যাপারোস্কোপি মেশিনের সাহায্যে করি আমরা। এবং এটা অনেক, আমি যেমন আমার পার্সোনাল পেশেন্টদেরকে আমি 2 দিন হাসপাতালে রাখি, অন্য অনেক জায়গায় 1 দিন রেখে দেয়, অপারেশন করলো পর দিন তাকে ছেড়ে দিল, এবং ডে কেয়ার হিসেবেও করা যায় এটা। এই ক্ষেত্রে আসলে মানে খুব বেশি সমস্যা হওয়ার কথা না। আর যেহেতু সময়ও লাগে, ধরেন হয়তো 30 মিনিট থেকে 40 মিনিট বা 50 মিনিট সময় লাগে, পেশেন্ট কমফোর্টেবল থাকে, ব্যথাও কম থাকে, 7 থেকে 10 দিনের মধ্যে সে কাজে যোগদান করতে পারে। তো অপারেশনে ওরকম সমস্যা হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে যাদের গল ব্লাডারে ইনফেকশন আছে বা ইনফ্লামেশন আছে, যদি গল ব্লাডার বড় থাকে বা অন্যান্য অনেক দিন পর্যন্ত ব্যথা আছে, অনেক ইনফেকশন আছে, সেক্ষেত্রে হয়তোবা আমরা ল্যাপারোস্কোপি করতে পারি না। আচ্ছা, সেক্ষেত্রে আমরা আগে ট্র্যাডিশনাল মেথড যেমন কেটে করি আর কি। এই ক্ষেত্রে আমাদের মানে সব জায়গায় আছে 5% কনভার্সন রেট আর কি। আপনি 100টা রোগী ল্যাপারোস্কোপি করতে গেলে 5 জনকে হয়তো বা আপনার কনভার্ট করে ওপেন করে করতে হবে। আর অপারেশনে এটা যেহেতু সব অপারেশনেই অজ্ঞান করে করতে হয়, কি অজ্ঞানের রিস্ক এবং সব কিছু মিলিয়ে থাকবেই, সেই রিস্কগুলো তো আমরা মিটিগেট করার জন্য সব কিছু আমাদের অভিজ্ঞ অ্যানেস্থেসিওলজি, ভালো টিম, ভালো সব কিছুই থাকে। তারপরেও কিছু সমস্যা হতেই পারে, বাট সেটা আমার মনে হয় যে খুবই কম। এবং আল্লাহ মাফ করে যদি এরকম কোনো সমস্যা কখনো হয়, সেটাকে কিন্তু আমরা কাভার আপ করার জন্য আমাদের সেই ক্যাপাসিটিটা আমাদের আছে। অনেক সময় স্যার এই যে ফুটা করে অপারেশন, যেটাকে বলি অনেকে কম্পিউটারের অপারেশন বলে, ফুটা করে অপারেশন বলে, এই রিলেটেড অপারেশনের পরবর্তী যে পোর্ট ইনফেকশন বা এই জটিলতাগুলি হয়, সেক্ষেত্রে প্রিভেনশনের কোনো কি সুযোগ আছে? হ্যাঁ, পোর্ট ইনফেকশন একটা জিনিস বলি, পোর্ট ইনফেকশন প্রিভেন্ট করার জন্য নাম্বার 1 একটাই মাত্র কাজ, সেটা হচ্ছে আপনাকে ইনস্ট্রুমেন্টগুলো স্টেরাইল থাকতে হবে। যেমন আমরা যেমন হচ্ছে যে অনেক সময় যদি বাইরে, যেমন অনেক জায়গায় হয়তো এত ইন্ডিভিজুয়াল হাসপাতালের ইনস্ট্রুমেন্ট নাই, ওরা হয়তো ভাড়া নিয়ে আসে, ওটাকে যদি ঠিকমতো স্টেরিলাইজ করে তাহলে কিন্তু ইনফেকশন হওয়ার সম্ভাবনা কম। ইনফেকশন হওয়ার একটাই শর্ত যে স্টেরিলাইজ হয় নাই, এবং এনভায়রনমেন্ট দুটাই। তো সেই ক্ষেত্রে আমরা যেটা বলি, আমি যেটা করি, আমি একটা রোগীর জন্য স্টেরিলাইজ করার জন্য লিকুইড ইউজ করি, আমরা একটা রোগীর জন্য একটাই ইউজ করি। এবং আমরা সবসময় চেষ্টা করি যাতে ওই অপারেশন শেষ ওটা ফেলে দিবে, যাতে ওটা সেকেন্ড কোনো পেশেন্টের ক্ষেত্রে না যায়। হয়তো কিছু পরিমাণ টাকা মানে বাড়ে, বাট আমি আমার বাস্তব করে দেখেছি যে ইনশাল্লাহ আমার হাতে মানে পোর্ট ইনফেকশন 0 বললেই চলে, বিকজ আমি এটা খুব মেনটেন করি। আমার ইনিশিয়ালি ডেজে আমি দেখতাম যে পোর্ট ইনফেকশন হচ্ছে, এবং আমরা যেমন নর্মাল পানি ইউজ করি না, নর্মাল স্যালাইন ইউজ করি, এবং আমরা লিকুইড ইউজ করি, আমরা পারলে অটোক্লেভ করে নিই। এইটা হচ্ছে মেইন কথা, যাতে আমি একদম পুরো স্টেরিলাইজ থাকে আমার ইনস্ট্রুমেন্ট, তাহলে পোর্ট ইনফেকশন হওয়ার চান্স নেই। ওকে, তো পোর্ট ইনফেকশন নিয়ে একটা কথা বলি। পোর্ট ইনফেকশন কিন্তু আসলে খুবই বিপজ্জনক আর কি, রোগীদের জন্য খুবই ভয়ঙ্কর। এই জন্য বলছি যে এটা ঠিক হতে অনেক সময় লাগে। এটা অনেক সময় অ্যাটিপিক্যাল, আমরা বলি যে টিবি, এই টিবি যে নর্মাল টিবি তা না, এটা কিন্তু অ্যাটিপিক্যাল টিবি। নর্মাল টিবির ওষুধ এটা যায় না, এবং আপনি কেটে ফেলে দেওয়ার পরেও আবার হয়। এবং এটা এখন একটা স্টাডি আসছে যে অনেক দিন ওষুধ খেতে হয়, এবং তাতে রোগীর কিন্তু অনেক ভোগান্তি হয়। সুতরাং আমার মনে হয় যে মেশিনটা যেখানে করবে সেইখানে মেশিন আছে কিনা, অথবা
যে সার্জন এটা করে তারও এটা মানে উচিত হচ্ছে যে স্টেরিলাইজেশন 100%, মানে এর মধ্যে কোনো রকম কোনো মানে এই জায়গাতে জিরো কম্প্রোমাইজ একদম, করা উচিত, একদম, কারণ zero। এই অপারেশনটা খরচও কিন্তু এখন অনেক জায়গাতে খুব হাতের নাগালে চলে হ্যাঁ, আসছে, চলে এবং আসছে। এই জায়গাতে খরচ কমানোর জন্য আমি একটা মানে মানে বাজে এনভায়রনমেন্টের একটা ওটিতে গিয়ে নিজের লাইফকে কম্প্রোমাইজ করে ফেলছি। এই জায়গাতে অবশ্যই একটু সতর্ক থাকা উচিত। আমি স্যার আবার একটু আসবো ওই অপারেশনে। যেটা বললেন যে আমাদের মাঝে মাঝে এরকম হতে পারে যে অপারেশনটা ফুটা করে করার থেকে আমি আবার ফুল ওপেন করা লাগছে। এরকম ঝুঁকি ক্ষেত্রে রুগীর কি জ্ঞান মানে অজ্ঞান করার ক্ষেত্রে, কারণ আগে তো ওই পোর্টের অপারেশনের জন্য অজ্ঞান করা হচ্ছিল, এই জায়গাতে কোনো ঝুঁকি বাড়তি ঝুঁকি পড়ছে না, কোনো বাড়তি ঝুঁকি নেই। আমরা অ্যাকচুয়ালি আমরা জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়েই করি, পুরোপুরি অজ্ঞান করেই করি। কিছু কিছু জায়গায় আছে যারা হয়তো স্পাইনাল দিয়ে করতে পারে, বাট স্পাইনাল দিয়ে খুব কমফোর্টেবল হয় না। অনেকে পেশেন্টরা চায় যে আমি অজ্ঞান হব না, বাট আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি স্পাইনাল দিয়ে করি না কখনোই, অজ্ঞান করেই করি। অজ্ঞান সেফ এবং এটা হচ্ছে আপনার রিস্ক কন্ট্রোল, হ্যাঁ কন্ট্রোল থাকে এটা। আর আমরা যদি কোনো কারণে ল্যাপারোস্কোপিটাকে আমরা ওপেনে কনভার্ট করি, তখন ওই একই অজ্ঞান তার আছে, আমরা শুধু পোর্ট সরিয়ে আমরা কেটে করে ফেলতে পারি এটা। ওকে, আমি যেটা বললাম যে খুবই কম ক্ষেত্রে হয়, এবং আমরা আগে থেকে প্রেডিক্ট করতে পারি যে হ্যাঁ এই রুগীটা হয়তো আমরা ল্যাপারোস্কোপি করতে পারবো না, কারণ হয়তো সে তার অনেক আগে থেকে ইনফেকশন ছিল, ব্যথা আছে, অনেক দিন হাসপাতালে ছিল, সব কিছু মিলে হয়তো আমরা আগে থেকে প্রেডিক্ট করতে পারি। আমরা পেশেন্টকে আগে থেকেই বলে দিই। ওকে, এই জায়গাতে স্যার আমি আবার একটু জানতে যাব, এখন মানে আমাদের যেহেতু লাইফস্টাইলটাই একদম বাজে ধরনের লাইফস্টাইল আমরা মেনটেন করি, যার জন্য অনেক বেশি আলট্রাসাউন্ড করলে আমরা ফ্যাটি লিভারের পেশেন্ট পাচ্ছি। এই ফ্যাটি লিভার এবং গল ব্লাডার, এই দুইটার মধ্যে অনেকের মধ্যে কনফিউশন করবে, আমার ফ্যাটি লিভার হয়েছে তার মানে আমার গল ব্লাডার অপারেশন করলেই হয়তো এর উপকার পেয়ে যাব। এই ধারণাটার সাথে তো একদমই নাই। কিন্তু গল ব্লাডারের অপারেশন করার ফলে কি আমরা ফ্যাটি লিভারের কোনো উন্নতি বা অবনতির সুযোগ থাকে কিনা? কারণ যেহেতু চর্বি কাটার কাজ করে এই গল ব্লাডারের পিত্তরসটা, তো আমি যখন কেটে ফেলছি তখন কি আবার ফ্যাটি লিভারে কনভার্সনের চান্স থাকে কিনা? এটা একটা মানুষের মধ্যে একটা মিথ আছে যে কেটে ফেললে ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা বাড়ে, এই বিষয়ে যদি একটু। না, আসলে ফ্যাটি লিভার তো অ্যাকচুয়ালি আমরা বলি ডিপোজিশন, ট্রাইগ্লিসারাইড বা কোলেস্ট্রল ডিপোজিশন হলে পরে ফ্যাটটা ডিপোজিশন হলে ফ্যাটি লিভার হয়। ফ্যাটি লিভার কিন্তু অনেকগুলো কারণ, এর মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে অ্যালকোহল যারা খায়। আমাদের দেশের লোকজনের ফ্যাটি লিভার হয় কারণ আমরা কার্বোহাইড্রেট অনেক বেশি খাই। মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আপনি দেখতে পাবেন যে 100% লোক অ্যালকোহলিক এবং তার ফ্যাটি লিভার হয়েছে। বাট আমাদের দেশে যেটা আমাদের খাদ্যাভ্যাসের জন্য আমরা কার্বোহাইড্রেট বেশি খাই, মানে একদম কোনো ম্যাচ করে না। বাট গল ব্লাডারের সাথে ফ্যাটি লিভারের সম্পর্ক খুবই কম। আর গল ব্লাডার স্টোনের সাথে যদিও একটা কোরিলেশন বলে, যেহেতু স্টোনটাও আপনার কোলেস্ট্রল থেকে আসতেছে, ফ্যাটের থেকে আসতেছে, সব কিছু মিলে। বাট এমন না যে আমি গল ব্লাডার অপারেশন করে ফেললাম এরপরে তার ফ্যাটি লিভার হবে, না, এটা কখনোই না। বাট থিং ইজ যে সিমটমটা অনেক সময় একই রকম। আমরা যখন পেটের ভিতরে ঢুকি তখন আমরা দেখলাম যে তার পেশেন্টের আল্ট্রাসাউন্ডে বসে তার ফ্যাটি লিভার আছে, সাথে গল স্টোন আছে, আমরা তখন দেখলাম হ্যাঁ তার ফ্যাটি লিভার আছে। তখন যেটা হয় যে ফ্যাটি লিভার থেকে কিন্তু পেশেন্টের লিভারটা আস্তে আস্তে খারাপ হতে পারে, যেমন আমরা বলি গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 সিরোসিস পর্যন্ত হতে পারে। বাট গল ব্লাডারের স্টোন থেকে এটা হওয়ার সম্ভাবনা খুবই কম। এবং গল ব্লাডার ফেলে দিলে যেটা হয়, আমাদের শরীর ওই পিত্তনালীটাকে বড় করে ফেলে, ওইটার মধ্যেই তার পিত্তরসটা জমা থাকে, মানে গল ব্লাডারের কাজটা তখন পিত্তনালী করে ফেলে। সুতরাং এটা দিয়ে খুব বেশি সমস্যা হওয়ার কথা না। আর ফ্যাটি লিভারটা তো পুরো একটা আলাদা সেপারেট একটা জিনিস, যাতে এর সাথে এর কোনো সম্পর্ক না। মানে মানুষের যে ধারণাটা যে আমার পেত্তরস থেকে যেহেতু মানে ফ্যাটটা চলে যাচ্ছে, হ্যাঁ ওই ফ্যাটটা তাহলে জমে যাচ্ছে এবং লিভারেই প্রথম জমে, এরকমই আরেকটা ভ্রান্ত ধারণা টাইপের এই বিষয়ে মানুষের, আসলে আমরা ভুল ধারণাগুলি বিশেষজ্ঞের মাধ্যমে জানাতে চাই যে এটা রং বা এটা নিয়ে কোনো আতঙ্কের কিছু নেই। আরেকটা ধারণা যে গল ব্লাডারের যে স্টোন হয়, অন্য জায়গায় স্টোন হলে তো আমি পাথরটা ফেলে দিই, ওয়াই নট গল ব্লাডারের স্টোনটা গল ব্লাডারটা থেকে যাবে, আমার পাথরটা আমি ফেলে দেবো, এটা কেন করা হয় না বা করলে কি লাভ বা ক্ষতি হতে পারে? আচ্ছা, একটা জিনিস হচ্ছে যে আমরা যেমন কিডনি স্টোন, কিডনিতে পাথর হলে আমরা কিডনি তো ফেলে দেওয়া যাবে না, কিডনি তো জরুরি শরীরের জন্য আমরা পাথরটাকে ক্রাশ করে অথবা ভেঙে নিয়ে আসি। আছে গল ব্লাডারে হচ্ছে পাথরটা হওয়ার জন্য গল ব্লাডারের যে ঝিল্লি যেটা আছে সেটাই দায়ী। এবং আমরা গল ব্লাডারের পাথর আপনি ক্রাশ করে ফেলে দিতে পারেন, গল ব্লাডার ইনট্যাক্ট রাখতে পারেন, যেমন ERCP করে আমরা পাথর নিয়ে আসলাম ওটা ক্রাশ করে। কিন্তু এইটা তো ওই গল ব্লাডারই হচ্ছে পাথর তৈরি করার ফ্যাক্টরি। তো আমি যদি গল ব্লাডার রেখে দিই তাহলে আমি কতবার এইভাবে পাথর ফেলে দিব এটা। আর নাম্বারটা হচ্ছে যে পাথর আপনি শুধু একটা পাথর ফেলে দিলেন,
তো ওইখান থেকে আবার পাথর তৈরি হবে, মানে এটা বলি প্রাইমারি, যে ভিতরেই পাথর তৈরি হচ্ছে। সুতরাং গলব্লাডারটাকে ফেলে দিলে আর ওইখানে পাথর হওয়ার কোনো সম্ভাবনা নেই। ওকে, মানে গলব্লাডারের পাথরের কারণটা হচ্ছে কি গলব্লাডার গলব্লাডার নিজে, যেহেতু ওর মধ্যে পিত্তরসটা জমা থাকে, জমতে জমতে একটা সময় এসে সে পাথর তৈরি করে। আপনি পাথর ফেলে দিলেন কিন্তু পিত্তরস তো গলব্লাডারে জমা হচ্ছে, এবং এটা যখন আস্তে আস্তে যখন নিচে জমবে তখন সে আবার পাথর হবে। আমরা কতবার এইভাবে পাথর ফেলবো? সেম ভাবেই এই কোশ্চেনটা আবার আসে যে পলিপের ক্ষেত্রে, সেক্ষেত্রে কি আমরা পলিপেক্টমি খালি করে দিতে পারি গলব্লাডারের ক্ষেত্রে, নাকি গলব্লাডারটা পুরো ফেলে? না, ওই যে পলিপেক্টমি করা যাবে না, কেন ওই পলিপগুলো এত ছোট থাকে যে ওই গলব্লাডারে ঢুকে পলিপ করা খুব মুশকিল। হ্যাঁ, কিন্তু আরেকটা জিনিস হচ্ছে পলিপেক্টমি করলেও কিন্তু আপনার যদি এটাকে ক্যান্সারে রূপান্তরিত হওয়ার কোনো সম্ভাবনা থাকে তখন কিন্তু ওইখানে কিছু কিছু পরিমাণ অংশ থেকে যাচ্ছে। সুতরাং পলিপ যদি থাকে অবশ্যই আপনাকে গলব্লাডার ফেলে দিতে হবে। আরেকটা জিনিস থাকে স্যার, যে গলব্লাডারের পাথর হচ্ছে, কিন্তু অনেক সময় দেখা যায় যে আমি যখন কেটেই ফেলবো, অপারেশনই করব, তার আগে দেখা যাচ্ছে যে আমি ইআরসিপি বা এমআরসিপির মতো টেস্টগুলি করা মানে হচ্ছে। এটার অবশ্যই প্রয়োজনীয়তা আছে যে ছোট ছোট পাথর হলে আটকাচ্ছে কিনা কোথাও দেখে নেওয়াটা, কিন্তু যদি অপারেশন করতেই হয় তাহলে সেক্ষেত্রে আর বাড়তি টেস্টের প্রয়োজন আছে কিনা? অ্যাকচুয়ালি আল্ট্রাসাউন্ড আমাদেরকে মোটামুটি একদম মানে ভালোই 100% গাইড করতে পারে যে কোথাও কোনো সমস্যা আছে কিনা। আমরা এরপরে যে পরীক্ষাটা যদি আপনি করতে চান, যদি পেশেন্ট পার্টি সলভেন্ট থাকে বা যদি কোনো দরকার থাকে পেশেন্টের, সেটা হচ্ছে এমআরসিপি। এমআরসিপি করলে আমরা মোটামুটি গলব্লাডারের ভিতরে কি আছে, তার বাইরে, তার পিত্তনালী বা প্যাঙ্ক্রিয়াটিক ডাক্ট পর্যন্ত আমরা ক্লিয়ারলি দেখতে পারি। অনেক সময় হয়তো এমন হতে পারে যে পেশেন্টের একটু হালকা জন্ডিসের মতো মনে হয়, কিন্তু তার আল্ট্রাসাউন্ডে বললো যে না, পিত্তনালীতে কোনো পাথর নাই। তখন আমরা একটু কনফিউজ থাকি যে এই জন্ডিসটা কি তার পিত্তনালীতে পাথরের জন্য, নাকি তার এমনি ইনফেক্টিভ হেপাটাইটিস, যেটা আমরা নর্মাল জন্ডিস বলি সেটা। সেক্ষেত্রে আপনি একটা এমআরসিপি করে নিতে পারেন। এমআরসিপি কিন্তু মানে বেটার ইনভেস্টিগেশন দেন আল্ট্রাসাউন্ড, কিন্তু আমরা নর্মালি রুটিনলি করি না, কারণ এটা কস্টলি, খরচের ব্যাপার আছে, সবার ক্ষেত্রে আমরা করি না। কিন্তু যদি আপনি সন্দেহ করেন যে অন্য কোনো প্যাথোলজি থাকতে পারে, অন্য কোনো সমস্যা থাকতে পারে, তখন কিন্তু আপনি এমআরসিপি করলে শিওর হবেন। আর ইআরসিপিটা আমরা জেনারেলি গলস্টোনের জন্য করি না, যদি না পাথর কোনোভাবে পিত্তনালীতে কিংবা প্যাঙ্ক্রিয়াটিক ডাক্টের দিকে চলে যায়, তখন হয়তো আপনি ইআরসিপি করে ওই পাথরটাকে বের করে ফেলতে পারেন। পিত্তনালীতে পাথর আছে আপনি, এবং পিত্তথলিতে দুই জায়গায় পাথর আছে, তখন আমরা কি করি, আমরা ইআরসিপি করে পিত্তনালীর পাথর ফেলে দিলাম, আবার ওই দিনই বা তার পর দিনে আমরা পিত্তথলি ফেলে দিলাম। আচ্ছা, এটা করে তখন পেশেন্ট একদম ক্লিয়ার থাকে। কিন্তু যদি ডাক্টে কখনো পাথর জমা পড়ে বা ধরা পড়ে, সেক্ষেত্রেও কি স্যার গলব্লাডারটা ফেলে দেওয়া হয়? হ্যাঁ, এখানে দুটো জিনিস বলি। একটা হচ্ছে যে ডাক্টের মধ্যে পাথরটা যদি প্রাইমারি পাথর হয়, যে ডাক্টের মধ্যেই পাথর তৈরি হয়েছে, এটাও হতে পারে, বাট মোস্টলি এই পাথরটা গলব্লাডার থেকেই আসে। ওকে, তো আমার হয়তো গলব্লাডারে একটা বা দুটা পাথর আছে, আর পিত্তনালীতে আমার একটা দুটা পাথর আছে, তখন আমরা পিত্তনালীর পাথরটা ইআরসিপি করে ফেলি, ওটা কাটার দরকার হয় না, আর পিত্তথলি ফেলে দিলাম। এখন যদি এমন হয় যে আমার পিত্তথলিতে কোনো পাথর নাই, কিন্তু পিত্তনালীতে একটা পাথর আছে, আপনি সেই ক্ষেত্রে ওয়েট করতে পারেন। আমি একবার ইআরসিপি করে ওই পাথর সরিয়ে দিলাম, আমি পরে আবার ফলো আপ করলাম যে আমার পিত্তথলিতে পাথর আছে কিনা পরবর্তীকালে। বাট মোরলেস ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় পিত্তথলিতে পাথর আছে এবং এটা পিত্তনালীতে চলে আসছে। খুবই গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী একটা কথা বলছি, কারণ স্যার অনেকের মধ্যে ধারণা থাকে যে আমি আরও কোনো ইনভেস্টিগেশন করে আমার এই অপারেশনটাকে থামাতে পারি কিনা, কিন্তু এটা অ্যাকচুয়ালি বিশেষজ্ঞ ডক্টরই বুঝবেন যে তার প্রয়োজন আছে কি না আছে, অপারেশনের দরকার আছে কি না আছে, সেই জন্য বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শই নেওয়া উচিত। নিব ছোট্ট একটি বিরতি পরে এসে আমরা এই বিষয় নিয়ে আরও ডিটেলস কথা বলবো। বিরতির আগে স্যার আমরা কথা বলছিলাম অপারেশন রিলেটেড বিভিন্ন রকম স্টেপগুলি নিয়ে, যে কি করা যায় বা কখন করা যায়। আমি স্যার অপারেশন পরবর্তী যদি কমপ্লিকেশন কি কি হতে পারে, মানে ইনফেকশনটা একটা আছেই, এছাড়া আর কি কি মানে কমপ্লিকেশন হতে পারে, এবং মানুষের লাইফস্টাইল তখন কীরকম হওয়া উচিত? যেমন অপারেশন অ্যাকচুয়ালি আমরা যদি ল্যাপ্রোস্কোপি করি তাহলে কিন্তু মানে কমপ্লিকেশন হওয়ার চান্স কম। হ্যাঁ, এখন যদি কোনো কারণে এমন হয় যে ভিতরে অনেক ইনফেকশন আছে, অনেক মানে তার হয়তো চারিদিকে অন্য অর্গানগুলো এসে এক জায়গায় হয়ে গেছে, তখন যেটা হয়, মোস্ট কমন যে সমস্যাটা আমরা ফেস করি সেটা হচ্ছে যে পিত্তনালীতে যদি কোনো কারণে ইনজুরি হয়। পিত্তথলি আমরা যখন কেটে নিয়ে আসি, তখন যদি ওই কাটার সময় বা ক্লিপ দেওয়ার সময় কিংবা আমরা এটাকে সেপারেট করার সময় কোনো কারণে পিত্তনালী একদম কাছাকাছি থাকে, তো হয়তো ইনজুরি হতেও পারে।
এটা হয়তো অনেক সিনিয়র সার্জনের হাতেও হতে পারে, অনেক জুনিয়রদের হাতেও হতে পারে। এটা ওয়ান অফ দি কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা খুবই বেশি, এবং এটা আমাদের জার্নালের মধ্যে আসছে যে ল্যাপারোস্কোপিতে এটা বেশি হয় দেন ওপেন সার্জারি। তো এইটা আমরা সবসময় খুব সাবধান থাকি যাতে আমরা পিত্তনালীতে আমরা কোনোভাবেই ইনজুরি না করি। কোনো ডাক্তার তো ইচ্ছা করে না এটা। তো আমরা সবসময় ওই স্টেপগুলো মেনটেন করে আমরা চেষ্টা করি যে হ্যাঁ যাতে কখনো এটা না হয়। আর যদি কোনোভাবে এটা হয়ে যায় তখন এটাকে প্রিভেনশনও আছে। এটা পরবর্তীকালে রোগীকে আমরা বুঝিয়ে বলি যে এটা এই জন্য হয়েছে, এটা হয়েছে, পরবর্তীকালে তাকে আবার হয়তো অপারেশন লাগতে পারে। আচ্ছা, এই হলো একটা ব্যাপার। নাম্বার 2 হচ্ছে যে এমনিতে নর্মালি আমরা ল্যাপারোস্কোপির ক্ষেত্রে খুবই কম ব্লিডিং হয়, রক্ত দরকার হয় না, মানে পোস্টঅপারেটিভ কোনো রক্ত দেওয়ার দরকার নেই, আর পেশেন্ট খুব তাড়াতাড়ি ঘরে ফিরে যেতে পারে। কিছু সমস্যা আমাদের কাছে পেশেন্ট বেশি বলে অপারেশনের পরে, যেমন অনেকে আসে যে তাদের হয়তো লুজ মোশন হয়, তাদের পাতলা পায়খানা হয়, মানে হয়তো নর্মালি আগে এটা হতো না, এটা গলব্লাডার ফেলে দেওয়ার পরে হয়েছে। এটা একটা কারণ হচ্ছে যে গলব্লাডার তো পিত্তরস ধরে রাখতো, তা আমি যখন গলব্লাডার ফেলে দিলাম তখন এই পিত্তরসটা সরাসরি খাদ্যনালীতে যাচ্ছে, যে ওই স্টোরটা হচ্ছে না। এই জন্য অনেক সময় পিত্তরসের জন্য অনেক রুগীরা আমাদের কাছে বলেন স্যার তার লুজ মোশন হচ্ছে। এটা চিকিৎসাও খুব ইজি। আমরা হয়তো তাকে 6-7 দিনে একটা ওষুধ দিয়ে দিই, নর্মালি ফ্লাজিল বা মেট্রোনিডাজল যেটা আছে, এটা দিলেই তার এই সিমটম চলে যেতে পারে। এই হলো একটা মোস্ট কমন রুগীরা বলে। আর নাম্বার 2 রুগীরা বলে যে স্যার এই যে একটু খাবার খেলে পেট ভরা ভরা লাগে, তখন আমরা বলি যে আপনি অল্প অল্প করে বারে বারে খাবেন। এইটা হচ্ছে শরীরকে একটু সময় দেওয়া, যে শরীর পিত্তথলি চলে গেছে, এখন ও অ্যাডজাস্ট করবে। কীভাবে অ্যাডজাস্ট করবে? তো 1 মাসের একটা সময় দিলে মোটামুটি এই সমস্যাও থাকে না। আর 3 নম্বর হচ্ছে অনেক সময় অনেক রুগী বলে যে যেখানে আমরা অপারেশন করেছিলাম পোর্ট দিয়েছি ওইখানে ব্যথার কথা বলে। ওইটা হয়তো অনেকের আমরা যেহেতু ছোট্ট একটু কেটেছি, সেলাই করছি, অনেক সময় অনেক রুগী এটাও বলে স্যার এখানে একটু ব্যথা আছে। এটা একটা জিনিস হতে পারে, বাট এটাও আলটিমেটলি 2-3 মাসের মধ্যে ঠিক হয়ে যায়। আরেকটা জিনিস বলে যে হার্নিয়া হইতে পারে। আমি যে পোর্ট করলাম সেই পোর্টটা যদি আমি ঠিকমতো ক্লোজ না করি তাহলে পোর্ট সাইড হার্নিয়াও একটা নিয়ে আমাদের কাছে রোগীরা আসে, যদিও খুবই কম, বাট আমরা মাঝে মাঝে এটা তো অনেক পরের ব্যাপারটা। অপারেশন শেষ করে চলে আসার পরে একটা রোগী কি অবজার্ভ করা উচিত, যে আমি, কারণ বোঝা যাবে না ভিতরে কোনো কিছু হচ্ছে কিনা, আবার দেখা গেলো লং টাইম পরে আমি যাচ্ছি একটা উপসর্গ নিয়ে, কিন্তু কি উপসর্গ দেখলে বোঝা যাবে যে হ্যাঁ আমার এই বিষয়ে একটু অ্যাওয়ার করতে হবে? কারণ অনেক সময় যে দেখা গেলো ব্যথা, যে অপারেশনের পরে তো একটু ব্যথা থাকতে পারে, এইভাবে করে মোটিভেটেড নিজেকে রাখছে, কিন্তু আসলে না, এটা ডাক্তারের কাছে যাওয়া উচিত। এরকম কি আছে যে এই জিনিসগুলি মাথায় রাখতে হবে? এটা অ্যাকচুয়ালি আমরা যখন অপারেশনটা করি তখন কিন্তু সার্জন বুঝতে পারে যে হ্যাঁ তার কোথাও কোনো ইনজুরি হয়েছে কিনা, কারণ পেটের ভিতরে কোথাও পিত্তরস পড়ার কথা না। তো আমরা যখন অপারেশন করি তখন যদি দেখি যে কোথাও থেকে পিত্তরস আসতেছে, বাইল আসতেছে, তখন কিন্তু আমরা সাবধান হয়ে যাই যে এটা কারণটা কি। তো এইটা আমরা অপারেশনের সময় বুঝতে পারি। হ্যাঁ, অনেক ক্ষেত্রে হয়তো কিছু পার্সেন্টেজ আমরা বুঝলাম না, আমি অপারেশন করে চলে আসলাম, তখন যেটা হয় যে পেশেন্ট ব্যথা নিয়ে আসবে আমাদের কাছে, নাম্বার 1। নাম্বার 2, জন্ডিস নিয়ে আসবে। জন্ডিস থাকবে, আর অনেকের ব্যথা থাকবে, এবং পিত্তরস এই বাইলটা যদি পেটের মধ্যে জমা থাকে তখন বাইল পেরিটোনিয়াস নিয়েও পেশেন্ট আমাদের কাছে আসতে পারে। এবং রুগী কখন বুঝতে পারবে? রুগী বলবে যে 7 দিন হয়ে গেছে বা 10 দিন ব্যথা কমতেছে না, তার পেটটা ভারী ভারী লাগতেছে, অথবা বমি হচ্ছে, জন্ডিস আছে, তাইলেই ওই পেশেন্ট আমাদের কাছে চলে আসবে উচিত। এবং আমরাও পেশেন্টকে বলি যে আপনার যদি এরকম সমস্যা থাকে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন। নর্মালি আমি কিন্তু অপারেশনের সময় বুঝতে পারতেছি যে তার কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা। হ্যাঁ, অনেক সময় আছে যে হয়তো ইনিশিয়ালি বোঝা গেল না, পরবর্তীকালে 3 মাস 4 মাস পরে, সেটা হলো যে পিত্তনালী যদি কোনো চিকন হয়ে যায়, ইনজুরির জন্য হইতে পারে, অথবা ভিতরে পাথর ছিল সেজন্য হইতে পারে, অথবা অন্য কোনো কারণেও কিন্তু পিত্তনালী চিকন হতে পারে। সেজন্য একটাই সিমটম মোস্ট কমন, জন্ডিস। পেশেন্ট জন্ডিস নিয়ে আমাদেরকে চলে আসবে, জন্ডিস এবং চুলকানি নিয়ে চলে আসবে। রাইট, হ্যাঁ, এই দুটো জিনিস নিয়ে চলে। মানে চুলকানি হলেই আমাদের দেশে যেটা হয়, ওই ফেক্সোফেনাডিন গ্রুপের ওষুধ খাচ্ছে বা ভাবছে যে আমার হয়তো গলব্লাডার নাই, নতুন খাদ্য আমি হজম করতে পারছি না, অ্যালার্জি কি হচ্ছে, এটা খুব কমনলি মিস্টেক হয়। সো চুলকানি একটা খুব বড় উপসর্গ। আমি স্যার এই জায়গাতে আবার জানতে চাবো যে এই সময় খাদ্যাভ্যাসের কিরকম, কারণ অনেকেই মনে করে যে গলব্লাডার ফেলে দিয়েছে, আমি মাংস তেল একেবারেই খেতে পারবো না, এইটা নিয়ে এখানে আমরা অবশ্য রোগীদেরকে সাথে বলে দিই, যেমন হচ্ছে অপারেশনের পরে আমি যেটা করি, 2 সপ্তাহের জন্য ফ্যাটি ফুড খাবে না। ফ্যাটি ফুডের মধ্যে ভাজা পোড়া, তেল, পোলাও, কোরমা, বিরিয়ানি, গরুর গোশ, এটা আমরা বলি যে না, এটা আপনি খাবেন না 2 সপ্তাহ। দুধ জাতীয় জিনিসও করে, যেহেতু ফ্যাটি ফুডটা মানে ডাইজেস্ট হতে সময় লাগে। 2 সপ্তাহের মধ্যেই মোটামুটি শরীর অ্যাডজাস্ট করে নেয়, তখন সে আস্তে আস্তে করে সবই খেতে পারবে। মানে 1 মাস পর থেকে তার খাদ্যাভ্যাসে কোনো পরিবর্তন দরকার নেই, আগে যেরকম খেত সেরকম খেতে পারবে। বাট এই
2 সপ্তাহ থেকে 1 মাস পর্যন্ত একটু রেস্ট্রিকশন করা ভালো, তাতে তার শরীরও ভালো থাকবে এবং তার ওই অপারেশনে কোনো এফেক্ট থাকবে না নর্মালি। আর অনেক রোগী আমাদেরকে জিজ্ঞেস করে সারা জীবন খেতে পারবো না, মানে ওই জাস্ট 2 সপ্তাহ থেকে 1 মাস পর্যন্ত সে এই সময়টা একটু ধৈর্য ধরে ফ্যাটি ফুডটা অ্যাভয়েড করলেই হবে, আর কোনো 2 সপ্তাহ পর থেকে আগের নিয়ম মানে বেশি যে চর্বি জাতীয় খাবার খেত সে ওটাও খেতে পারবে। খুবই কারণ মানুষজন এই অপারেশন করতে না যাওয়ার পিছনে আরেকটা কারণ থাকে যে আমি তো খাবার খেতেই পারবো না। সো গল ব্লাডারের স্টোন নিয়ে মানে আমরা যেটা বুঝছি যে এটা নিয়ে অবহেলার কিছু নাই। গল ব্লাডারের যে কোনো ইনফ্লামেটরি স্টেজেই পাথর ছাড়াও যদি কখনো ইনফ্লামেশন থাকে এটা অবশ্যই বিশেষজ্ঞ সার্জনের সাথে যোগাযোগ করে একটা স্টেপ নেওয়া দরকার। আবার একটু জানতে যাব যে আপনি যখন এই গল ব্লাডারে কোনো ব্যথা হচ্ছে, জন্ডিস হচ্ছে বা কোনো ঝুঁকি আসছে, মানে ব্যথার উপক্রম হচ্ছে, তখন হচ্ছে জন্ডিসের চিকিৎসা করার জন্য আমরা দেখা যাচ্ছে লিভারের কারণেও তো জন্ডিস হয়, লিভারের ওই বিষয়টাতেই ফোকাস থাকছে। দেখা যাচ্ছে ইভেন কবিরাজি চিকিৎসা বা মানে হোমিওপ্যাথিক চিকিৎসাও করছি, আমি কিন্তু সময়টা নষ্ট করছি। এই বিষয়ে স্যার আপনার পরামর্শ কি? অ্যাকচুয়ালি জন্ডিস যখন থাকে, যখন একটা পেশেন্টের গলব্লাডার রিলেটেড যে জন্ডিসগুলো হয়, যে পিত্তনালীতে যদি অবস্ট্রাকটিভ জন্ডিস নিয়ে আসে, এই জাতীয় পেশেন্ট কিন্তু ওই চিকিৎসায় ভালো হবে না। ওর কিন্তু ব্যথা থাকবে এবং জন্ডিসটা আস্তে আস্তে বাড়তে থাকবে এবং ওই যে শরীর চুলকে এই যেগুলো কমপ্লেনগুলো থাকবে, এবং এইটা কিন্তু নর্মাল ও মেডিসিন চিকিৎসায় কোনো উপকার করবে না। হয়তো ইনিশিয়ালি কিছু তাকে শান্ত করবে, বাট এটার জন্য তাকে অবশ্যই সার্জারি করতে হবে। এখন সার্জারির মধ্যে আমরা বললাম যদি পিত্তনালীতে পাথর থাকে তাহলে কাটতে হবে না, সে ইআরসিপি করে মুখের মধ্যে নল দিয়ে নিয়ে আসতে পারবে। হ্যাঁ, এখন যদি হয় যে এই জন্ডিসটা কিন্তু শুধু পাথরের জন্য না, অন্য কারণেও হইতে পারে, যেমন হচ্ছে যে ক্যান্সারের জন্য হইতে পারে। পিত্তনালীতে যদি কোনো ক্যান্সার থাকে বা পিত্তথলিতে যদি কোনো ক্যান্সার থাকে, সেটাও কিন্তু আমাদের কাছে জন্ডিস নিয়ে প্রেজেন্ট করতে পারে। কোনো রকম পাথর নাই কিন্তু জন্ডিস, এবং সেক্ষেত্রে অপারেশনটাই জরুরি। নিব স্যার ছোট্ট একটি বিরতির পরে আমরা আসবো একদম লাস্টে এই উপসর্গগুলি নিয়ে আরও কথা বলতে। স্যার আমরা পাথর বিষয়ে কথা বলেছি, এবার স্যার শেষের দিকে আমরা যে ক্যান্সার নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, যে পিত্তথলির বা এই যে ডাক্টে কোনো ক্যান্সার হলে কিভাবে বুঝতে পারবে, কারণ এই ক্যান্সারগুলি হয় সাধারণত খুব অ্যাডভান্স এবং অ্যাগ্রেসিভ ক্যান্সার। সো সেক্ষেত্রে মানুষের কি পরামর্শ থাকবে যে কি করলে এটা প্রিভেন্ট করা যায়, বা করলে কোন স্টেপে কখন ডাক্তারের কাছে যাওয়া উচিত? অ্যাকচুয়ালি ক্যান্সার তো প্রথমে অ্যাকচুয়ালি পেশেন্ট আমাদের কাছে ব্যথা নিয়ে আসে আর কি, আর একটা গ্রুপ আসে জন্ডিস নিয়ে। এবং আপনি ঠিকই বলেছেন যে পিত্তনালীর ক্যান্সারগুলো কিন্তু অনেক শেষের দিকে আমাদের কাছে আসে, এবং এটা প্যাঙ্ক্রিয়াসের ভিতরে যদি প্যাঙ্ক্রিয়াসের হেডে যদি কোনো ক্যান্সার হয়, সেটা পিত্তনালীর ভিতরে যদি ক্যান্সার, সেটাও কিন্তু আমাদের কাছে অনেক পরে আসে, যে পেশেন্ট একদম লাস্ট স্টেজে চলে আসলো। এখন যেটা হয় যে পেশেন্টের যদি কোনো কারণে তার কিন্তু একটা ভেগ সিমটম থাকে, পেটে হালকা ব্যথা, একটু খারাপ লাগা, খাবার ঠিকমতো হজম হচ্ছে না, এই সমস্ত ক্ষেত্রে আমাদের রুগীরা যেটা হয় যে হয়তো আমরা মেডিকেল চেক আপ করতে যাই না, বা হয়তো সময় সুযোগ বা টাকা পয়সা সব কিছু মিলিয়ে আর কি। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু যদি একটা ভালো আল্ট্রাসাউন্ড করা যায়, তাহলে কিন্তু আমরা ধরে ফেলতে পারি যে হ্যাঁ কোনো সমস্যা আছে কি না। তো যদি কারো এমন কোনো হয় যে তার একটা সবসময় একটা ওয়েট লস, একটু হালকা জন্ডিস আসে, ঠিক হয়ে যাচ্ছে, খাবার ঠিক মতো খেতে পারতেছে না, এই সমস্ত রোগীদের কিন্তু অবশ্যই একটু চেক আপ করা উচিত। চেক আপ করলে কিন্তু আমরা প্রথমে আল্ট্রাসাউন্ড করলেই আমি ধরে ফেলতে পারবো যে তার প্যাঙ্ক্রিয়াসে কোনো সমস্যা আছে বা পিত্তনালীতে কোনো সমস্যা আছে কিনা। এইটার পরে যখন আমি সন্দেহ করলাম যে তার এখানে কোনো সমস্যা থাকতে পারে, মানে এটা ক্যান্সার হতে পারে, সেক্ষেত্রে প্রথম পরীক্ষাটা হবে ইআরসিপি। ইআরসিপি করে যেটা হয়, ইআরসিপি মুখের মধ্যে নল দিয়ে আমরা ওই পুরা যেখানে ক্যান্সারটা আছে সেখান থেকে আমরা যদি চাই একটু ক্যান্সারের অংশ বা একটু মাংসপেশি এটা পরীক্ষা করতে পারি, নাম্বার 1। নাম্বার 2, যদি কারো জন্ডিস থাকে তাহলে আমরা ওই ভিতরে একটা নল দিয়ে দিতে পারি, স্টেন্ট দিলাম, তার জন্ডিসটা কমে গেল, তারপর আমরা অপারেশনে যেতে পারি। তো ইআরসিপি হচ্ছে এখানে গোল্ড স্ট্যান্ডার্ড, আমি বলবো যে একদম পরীক্ষার জন্য 1 নম্বর। আচ্ছা, এরপর হচ্ছে যখন আমরা দেখলাম যে এইটা এখন অপারেশন করা যাবে কি যাবে না, যেমন স্টেজিং করি আমরা 1, 2, 3, 4। নর্মালি যদি 1, 2 মানে পিত্তনালীর ভিতরে ক্যান্সার থাকে বা প্যাঙ্ক্রিয়াসের হেডের মধ্যে ক্যান্সার থাকে, তখন কিছু অপারেশন আমরা করি, যেমন বলি আমরা হুইপলস অপারেশন, অনেক বড়, যে আমরা সমস্ত কিছু ফেলে দিয়ে আমরা তখন খাদ্যনালী জোড়া দিয়ে দিই।
হুইপলস করার পরে এটা জেনারেলি হেপাটোবিলিয়ারি সার্জনরা করে, এবং হুইপলস করার পরে যদি মোরলেস প্রথম দিকে থাকে পেশেন্ট সারভাইভ করে 5 থেকে 10 বছর সে ভালো থাকতে পারে আর কি, তা হায়াত থাকতে পারে। এটা আসলে আমরা বইপত্রে বলি এই জন্য। আর নাম্বার 2 হচ্ছে যে এমন হয় যে অপারেশন করা যাচ্ছে না, তখন পেশেন্টের জন্ডিস থেকে রিলিফ করার জন্য আমরা ওই ভিতরে একটা নল দিতে পারি, যে মানে তার নালীটা খোলা থাকলো, যে তার পিত্তরসটা চলে গেল এর মতো। ক্যান্সারের ক্ষেত্রে যে কাজটা করা দরকার, যদি কারো কোনো মনে হয়, কোনো সন্দেহ থাকে যে আমার একটা ক্রনিক পেইন হচ্ছে, খাবার ঠিকমতো হজম হচ্ছে না, বা মাঝে মাঝে জন্ডিস হচ্ছে, মাঝে মাঝে চলে যাচ্ছে, তাকে অবশ্যই কিছু পরীক্ষার মাধ্যমে এইটাকে শিওর হওয়া উচিত। কারণ এই ক্যান্সারগুলো আসলে কোনো ক্যান্সারই ভালো না, এগুলি খুব অ্যাগ্রেসিভ হয়ে যায়। রাইট। আমি স্যার এই পর্যায়ে জানতে চাবো যে আমাদের দেশের কনটেক্সটে পাথর, গলব্লাডারের পাথর বা যে কোনো জায়গায় গলব্লাডার মানে পুরো এই বাইল সিস্টেমের যে কোনো জায়গায় পাথর হলে তো এটার অপারেশন হচ্ছেই, এবং যথেষ্ট অ্যাডভান্স ট্রিটমেন্ট অপশনই সম্ভব। কিন্তু এইরকম ক্যান্সারের ক্ষেত্রে কি আমরা স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশে কি সর্বপর্যায়ে চিকিৎসাই সম্ভব, নাকি বাইরের দেশে বেটার অপশন আছে? কারণ এই সময় পেশেন্টরাই খুব অ্যাগ্রেসিভ ক্যান্সার, তখন মনে করে যে না আমি একটু দেশের বাইরে গিয়ে চিকিৎসা করব, বেটার অপশন ওখানে আছে, আমাদের এখানে নেই। এটা যদি না, অ্যাকচুয়ালি পিত্তথলি এবং পিত্তনালীর সমস্ত কিছু চিকিৎসা কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল। যেমন পিত্তথলির পাথরের জন্য কিন্তু আপনি ঢাকাত না, আপনি একদম যে কোনো পেরিফেরিতে যে কোনো শহরে আপনি ল্যাপারোস্কোপি করতে পারবেন, এটা মোটামুটি অ্যাভেলেবেল। জেলা শহরে তো পারবেনি। আচ্ছা, আর ক্যান্সারের ক্ষেত্রে যেটা হয়, ক্যান্সারের ক্ষেত্রে আমাদের ঢাকাতে মানে ঢাকা কেন্দ্রিক আমি বলবো, বা বড় শহরগুলো কেন্দ্রিক অপারেশন এবং সুযোগ সুবিধা আছে। এবং এই যখন ক্যান্সারের চিকিৎসা হয় তখন কিন্তু অ্যাকচুয়ালি একা চিকিৎসা করে, তখন কিন্তু টিম মিলে চিকিৎসা করে। তো সেই ক্ষেত্রে মানে বাংলাদেশেই এর চিকিৎসা সম্ভব। এখন হয়তো ক্যান্সার যেহেতু একটি মরণঘাতী রোগ, তো সেক্ষেত্রে হয়তো রুগীরা চাইতে পারে যে আমি একটা সেকেন্ড ওপিনিয়নের জন্য বাইরে যাব, বাট এটার কিন্তু চিকিৎসা এবং পরবর্তী যে মর্টালিটি যেটা আছে সেটা বাংলাদেশে করলেও যেরকম হবে, বাইরে করলেও একই রকম হবে, খুব বেশি পার্থক্য নেই। ইনিশিয়াল স্টেজ যদি হয় রুগী অনেকখানি ভালো থাকবে, কিন্তু যদি পরবর্তী স্টেজ হয় তখন কিন্তু আপনি বিদেশি চিকিৎসা করলেও একই রকম, খুব পার্থক্য নাই। মানে বেটার অপশন রয়েছে যেটা ওইখানে হয়, আমাদের দেশে হয় না। কারণ আমি এইখানেই জাস্ট একটু বলতে চাই যে এখন গল ব্লাডারের অপারেশন বাইরের দেশে রোবোটিক সার্জারি হয়, এবং তারা মনে করে রোবোটিক সার্জারি হয়তো ডিফারেন্ট টাইপের কোনো সার্জারি আমার হচ্ছে, কিন্তু এটা তো অ্যাকচুয়ালি হ্যান্ড, আগে যেটা আমরা কেটে করতাম এখন যেমন ফুটা করে করি, ওই রকম একটা মাধ্যম। সো এইরকম কোনো অপশন বাইরে নেই, আমাদের দেশ যথেষ্ট অ্যাডভান্স এবং প্রত্যেকটা জিনিসই হয়, এটাই অ্যাকচুয়ালি জানাতে যাচ্ছি। এছাড়া স্যার রোবোটিক সার্জারির বিষয় নিয়ে যেহেতু কথা চলেই আসলে, একটু জানাতেও চাই আপনার মাধ্যমে এইটার কোনো বাড়তি সুবিধা আছে কিনা, বা মানে কোন স্টেজে আছে এখন? অ্যাকচুয়ালি বাংলাদেশে এখনো রোবট আসে নাই, আমরা শুনতেছিলাম যে হয়তো দু একটা জায়গায় রোবট নিয়ে। রোবোটিক সার্জারি এবং ল্যাপারোস্কোপিক সার্জারি মোটামুটি একই, কিন্তু রোবোটিক সার্জারি অনেক কস্টলি। যেমন একটা গলব্লাডার পিত্তথলির পাথরের জন্য যেমন আমাদের দেশে আমরা হয়তো 50-60 থেকে আপনি ম্যাক্সিমাম 1 লাখ টাকা খরচ হয়, কিন্তু রোবোটিক সার্জারি হলে এটা 3 থেকে 4 লাখ টাকা খরচ হবে, কারণ রোবটের নিজস্ব একটা খরচ আছে। হ্যাঁ, রোবোটিক সার্জারি কিছু অ্যাডভান্টেজ আছে, যেটা হচ্ছে যে আমরা হয়তো আমরা ফুটা করলাম, কিন্তু ফুটা করে ভিতরে রোবোটিক হ্যান্ড দিয়ে দেওয়া হয়, কাজটা একই, আমরা বাইরে বসে মেশিন দিয়ে করি। রোবোটিক সার্জারিতে পেশেন্ট আরও তাড়াতাড়ি সুস্থ হয়, মানে এত বেশি হ্যান্ডলিং নাই। ল্যাপারোস্কোপি যদি আমি 10 ধরি, তাহলে রোবোটিক সার্জারিকে আমি হয়তো পয়েন্ট দেবো 20। কিন্তু ঘটনা হচ্ছে রোবোটিক সার্জারিতে কস্ট, শুধু গলব্লাডার করার জন্য রোবোটিক সার্জারি করলে এইটা কস্ট মানে হবে না। কিন্তু হ্যাঁ, বড় সার্জারির জন্য অনেক বড় সার্জারি হয়, অনেক সময় লাগে, সেগুলো রোবোটিক সার্জারি করলে হুইপলসের কথা বললেন, রোবোটিক সার্জারি অপারেশনের জন্য। বাট এখানে একটা জিনিস হচ্ছে রোবোটিক সার্জারির জন্য রোবট লাগবে, ইনস্টিটিউট লাগবে, ট্রেনিং লাগবে, সব কিছু। বাট আমাদের দেশে কিন্তু অনেকেই ট্রেনিং করেছে, ইনশাআল্লাহ হয়তো সামনে যদি রোবট চলে আসে আমাদের অনেক সার্জনরাই রোবোটিক সার্জারি করতে পারবে। ওকে, কেমন স্যার, অনেক অনেক ধন্যবাদ। আমরা একদম অ্যাডভান্স ট্রিটমেন্ট অপশন সহ অনেক কিছু জানলাম, এবং আশা করি এর মাধ্যমে মানুষজন সচেতন থাকবে এবং আতঙ্কিত হবে না যে গলব্লাডার স্টোন হচ্ছে মানেই আমার একটা ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ স্যার আমাদের সাথে থাকার জন্য। আপনাকে ধন্যবাদ, এবং এখন টিভি অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ।